নমস্কার। যাত্রা আরম্ভের পূর্বে প্রিয়দর্শিনী যাত্রা সংস্থার পক্ষ থেকে সুধী দর্শক বৃন্দকে, কমিটির সকল সদস্য বৃন্দকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং এক ক্লাস অভিনন্দন জানিয়ে আপনাদের দরবারে কয়েকটি বিশেষ ঘোষণা তুলে ধরছি। প্রথম ঘোষণাটি হল, যাত্রাপালা চলাকালীন বাইরে প্রচার মাইক কোনরূপ ব্যবহার করবেন না। দ্বিতীয় ঘোষণা, উপস্থিত দর্শক মন্ডলীর উদ্দেশ্যে বলছি, প্যান্ডেলের মধ্যে বাসের খুঁটিতে যে সমস্ত মাইকের চোঙগুলি লাগানো আছে বা বক্সগুলো আছে, ওইগুলি কেউ ঘোরাবেন না বা নড়িয়ে দেবেন না। তৃতীয় ও শেষ ঘোষণা, যাত্রাপালা মঞ্চস্থ করার জন্য যাত্রা কমিটি কয়েকটি জেনারেটর এনেছে। ওইগুলি চালানোর জন্য যে দাদা ভাই নিযুক্ত আছেন তাকে উদ্দেশ্য করে বলছি, যাত্রাপালা চলাকালীন ভোল্টেজ যেন কোনরূপ আপ ডাউন না হয়ে থাকে, সেদিকে একটু বিশেষভাবে নজর দেবে। ঘোষণাগুলি শেষ হল। প্রিয়দর্শিনী যাত্রা সংস্থার পক্ষ থেকে উপস্থিত দর্শক মন্ডলীর কাছে একান্তভাবে অনুরোধ রাখছি, আপনারা সুস্থ মানসিকতা নিয়ে যাত্রাপালা উপভোগ করবেন, এটাই আশা রাখছি। ধন্যবাদ। নমস্কার। মা ভবতারিণী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও বাবা নবনাথের পাদপদ্মে প্রণতি জানিয়ে এবং উপস্থিত প্রিয়দর্শিনী এবং মিতালি প্রেমী দর্শক মন্ডলীকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা। বাংলা চলচ্চিত্রের স্বপ্ন সুন্দরী নায়িকা মিতালি চক্রবর্তী সহ নির্দেশিত, অভিনীত, উৎপল রায় রচিত, নির্দেশিত, অর্পণ প্রামাণিক প্রযোজিত, সমরকান্তি দাস অধিকারী নিবেদিত এবং চিত্র মঞ্চ দূরদর্শনে অদ্বিতীয় গায়ক নায়ক কুমার অনুভব অভিনীত প্রিয়দর্শিনী যাত্রা সংস্থা পরিবেশিত রচনা নির্দেশনা বর্তমানে সর্বাধিক জনপ্রিয় কলাকার উৎপল রায়, নৃত্য পরিকল্পনা ও ফাইট ডিরেক্টর মিতালি চক্রবর্তী, গীতুজ্জ্বল বিশ্বাস, সুরসাপুর পাবরাশি এবং মুম্বাইয়ের তানভীর আজাদ, আলো ধ্বনি সোনিয়া সাউন্ড, নিয়ন্ত্রণে লক্ষণ পৈরা ও গৌতম ঘোড়ে এবং আবহ সঙ্গীত ও প্রিয়দর্শিনী দল পরিকল্পনা কুমার অনুভব, শ্রেষ্ঠাংশী চিত্র মঞ্চ দূরদর্শন খ্যাত সত্যম লাসময়ী অনন্যা কুণ্ডু এবং দুষ্টু মিষ্টি অপর্ণা চক্রবর্তী, স্নেহ ধন্যা কাকলি নস্ক, সিদ্ধার্থ বিশ্বাস, তপন মণ্ডল, অগ্নিবোধে মুনমুন দত্ত, অশোক রাও, গায়ক নায়ক সুদীপ চক্রবর্তী ও উদীয়মান ভয়ঙ্কর খলনায়ক মিস্টার বাবা। যন্ত্রসঙ্গীতে সুনন্দ মিস্ত্রি, মিহির ঘোষ, ভাস্কর ভূঁইয়া, সুকুমার মাসন্ত, মোহন দাস, তারক কোটাল, মঙ্গল পারি, সাজসজ্জা পরেশ পণ্ডা, কেশসজ্জা শিবানী খান্ডার। শুরু হচ্ছে 1416 সালে মিতালি চক্রবর্তী অভিনীত রহস্য ও রোমাঞ্চে ভরা সামাজিক যাত্রাপালা
তার মা বাবা মোরা একমাত্র বোনটাকে ব্যবসার স্বার্থে বলে দিতে চাইছে, কিন্তু আমি কিছুতেই সুনন্দার এত বড় সর্বনাশ হতে দেব না। এই বিদ্যা আমার সর্বনাশ হবে কেন বৌদি? পিনাকি যদির কত বড় বংশের ছেলে, কয়েকটা কারখানার মালিক, আর 6 মাস হলো আমরা দুজনে ঘনিষ্ঠ বন্ধুর মতো মেলামেশা করছি। কিন্তু আমি জানি তুই এখনো মনে প্রাণে সেই আবিরকেই ভালোবাসিস। আবির কিংবা পিনাকি কাউকে ভালোবাসার স্বাধীনতা আমার নেই বৌদি। দাদা যা চাইবে সেটাই আমাকে মেনে নিতে হবে। কিন্তু আবিরের কি হবে? ও যদি তুই সত্যিই ভালোবাসিস সুনন্দা। ভালোবাসলে আর 6 মাস হলো আবির এবার আসছে না কেন বলতে পারো? তার কারণ আমি আবিরকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। যে ছেলে ঘরে বসে বসে ছবি আঁকার মেলায় ঘুরে ঘুরে সেই ছবি বিক্রি করে, সে কখনো এ বাড়ির জামাই হতে পারে না। তাই তুমি পিনাকির সঙ্গে নিজের বোনের বিয়ে দিতে চাইছো, যাতে একদিন ওদের ব্যবসাটাকে কবজা করতে পারো, তাই না? কি বললে তুমি? ঠিকই বলছি। পিনাকির বাবা সংসার ছেড়ে দেওঘরের আশ্রমে গিয়ে পড়ে আছে, তাই ওদের সর্বনাশ করাটা তোমার পক্ষে খুব সহজ কাজ। মুখ সামলে কথা বলবে হলো। আমি মুখ সামলালেও সত্যের মুখটা কোনোদিন বন্ধ হবে না। ঠিক এমনি করে তুমি আমার দাদার ব্যবসাটাকে কবজা করেছো। তোমার দাদা বৌদি নিঃসন্তান অবস্থায় মারা গেছিলেন, ছোট বোন হিসাবে তুমি সেই সম্পত্তি পেয়েছো, আর আমি শুধু তোমার ওই সেই ব্যবসাটা দেখাশোনা করছি। অর্থাৎ আমার বাকালামে তুমি সেই কারখানার আসল মালিক, তাই তো আমার মাঝে মাঝে মনে হয় হয়তো হয়তো তুমি আমার দাদা বৌদিকে বেশ খাইয়ে মেরেছো। ছি এ তুমি কি বলছো বৌদি? তোমার দাদা বৌদিকে বিষ খাইছিল তাদের বাড়ির কাজের মেয়ে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে, এখনো আদালতে তার বিচার চলছে। মেয়েটি নিজের মুখে সে কথা স্বীকার করেছে। এ আমি বিশ্বাস করি না, এসব পুলিশ ষড়যন্ত্র। ওই টাকা খাই একটা নিরীহ মেয়েকে ফাঁসিয়ে দিয়েছো। পাশের ঘরে ম্যারেজ রেজিস্টার বসে আছেন, পিনাকি এখানে এসে পড়বে, সুনন্দার সঙ্গে এদের বিয়ে রেজিস্ট্রেশন হবে। সুনন্দার সঙ্গে আমি আবিরের বিয়ে দেব। ওই ভিখিরিটা আরে ভুলে যাও একটা কথা মনে রেখো, এ বাড়িতে আমি যা চাইবো সেটাই তোমাদের মুখ বুঝে মেনে নিতে হবে। কেন কেন আমার কথা বলার স্বাধীনতা থাকবে না? আমি তো একটা জীবন্ত মানুষ। তোমার জামা প্যান্ট জুতো মোজার মতো কোনো প্রাণহীন জিনিস নয় যে দরকারি সময় ব্যবহার করবে আর কাজ ফুরিয়ে গেলে আলমারিতে তালা বন্ধ করে রেখে দেবে। ওসব কথা বলে কোনো লাভ নেই বৌদি। এই একবিংশ শতাব্দীতেও মেয়েদের কোনো সত্যিকারের স্বাধীনতা নেই। স্বামীর স্বার্থের হাড়ি কাটে তাদের জোর করে বলে দেওয়া হয়। এতদিন তো সেটাই মেনে চলেছি। পার্টিতে গিয়ে ওর ব্যবসার পার্টনারদের কোমর ধরে রেখেছি। সরকারি বড় কর্তাদের মন ফুলে ওর ব্যবসার জন্য পারমিট টেন্ডার এনে দিয়েছি। ওটাই তোমার কাজ। তার জন্য জুতোর নিচের মাটি কখনো মাথার মুকুট হতে পারে না। তার মানে আমার সঙ্গে তোমার মনের কোনো সম্পর্ক নেই, ভালোবাসার বাঁধন নেই। দাঁতের মাজন কিংবা সিগারেটের প্যাকেটের মতো আমি একটা প্রয়োজনের জিনিস। শুধুমাত্র ভাত কাপড়ের ব্যবস্থা করতে পারলে তোমার মতো 10টা মেয়ে আমার পায়ের নিচে পড়ে থাকবে। আর এই কথাটা মানতে না পারলে এই শ্বশুর বাড়ির ঠিকানাটাই তোমাকে ভুলে যেতে হবে। মেয়েদের তো কোনো নিজের বাড়ি নেই, লাল বেনারসি আর সিঁদুরের টিপ মাথায় নেই, বাপের বাড়ি থেকে বেরিয়ে এসেছে। শ্বশুর বাড়িতে মুখ বুঝে মার খেয়ে স্বামীর সেবা করে রমণীর অসর হয়ে জীবনে কাটাচ্ছে। এই দুই বাড়ির কোনোটাতেই তো আমাদের কোনো অধিকার নেই। বৌদি মেয়েদের নিজের বাড়ির ঠিকানাটা কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। বৌদি কোনোদিন না, বৌদি কোনোদিন না, কোনোদিন না। দাঁড়াও বৌদি। শুনলি তোর বৌদির কথা শুনলি? আচ্ছা তুই বল, পিনাকির সাথে বিয়ে দিয়ে আমি কি তোর উপর কোনো অন্যায় জুলুম করছি? না না দাদা, পিনাকি ভদ্র শিক্ষিত ছেলে, বিশাল সম্পত্তির মালিক। যে কোনো দাদাই তার বোনের সুখের জন্য এমন পত্রই চাইবে, তাই না দাদা? তাহলে কি অতিথিরাও সবাই এসে পড়েছেন। Ladies and gentlemen, here is my one and only sister সুনন্দা, যার সাথে একটু করে আপনাদের অতি পরিচিত শ্রী পিনাকি চৌধুরীর বিয়ে রেজিস্ট্রেশন হবে। কিন্তু পিনাকি কোথায়
কোথায় দাদা? সে তো এখন এলো না। আরে আসবে আসবে, সেটাই তো আজকের পার্টি সবচেয়ে বড় চমক। Ladies and gentlemen, আজকের এই উৎসবের রাতকে এক নতুন ছন্দরানন্দে মাঝে তুলতে আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আপনাদের অতি পরিচিত শ্রী প্রতাপ চৌধুরীর একমাত্র সন্তান শ্রী পিনাকি চৌধুরী। আসরে দিলাম আমার গান উপহার, এ আসরে দিলাম আমার গান উপহার। এ জীবনে কিবা আছে ভালোবাসা ছাড়া, এ জীবনে কিবা আছে ভালোবাসা ছাড়া, তোমাকে দেবা আমারে গান উপহার। এ আসরে দিলাম প্রিয়া আমারে গান উপহার। পৃথিবীতে আমি একা শূন্য পাশে থেকে নিরাশায় থাকবো যখন, পৃথিবীতে আমি একা শূন্য পাশে থেকে নিরাশায় থাকবো যখন, রেখে গো জেলে আশার প্রদীপ, রেখে গো জেলে আশার প্রদীপ, স্বপ্ন তোমাকে দিলে পথ চলা, এ জীবনে কিবা আছে ভালোবাসা ছাড়া, এ জীবনে কিবা আছে ভালোবাসা ছাড়া, তোমাকে দেবা আমার গান উপহার। এ আসরে দিলাম প্রিয়া আমার গান উপহার, আমার গান উপহার, আমার থ্যাংক ইউ। আজকে আমার ম্যারেজ রেজিস্ট্রারের দিন, কিন্তু খুব দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আজ আমি এখানে একা এসেছি, কিন্তু আপনারা আছেন, আপনাদের শুভেচ্ছা নিয়ে আমি নতুন জীবনের পথে পা রাখতে চাই। নাকি আমি তোমার বাবাকে চিঠি দিয়েছি, উনি সশরীরে উপস্থিত হতে না পারলেও নিশ্চয়ই দূর থেকে আশীর্বাদ করবেন। এসো তোমরা ভেতরে এসো, আমি কাগজপত্র সব রেডি করে রাখছি, তোমরা এসো এসো। আচ্ছা আচ্ছা পিনাকি, তুমি অর্থ অভিজাতের হিসেবে আমার চেয়ে অনেক বড়, তবু আমার মতো একটা সাধারণ মেয়েকে ভালোবাসলে কেন? ভালোবাসা হচ্ছে গিয়ে নিখাত সোনা, মন শের কিলোগ্রামের হিসেবে সেটাকে মাপা যায় না, সামান্য ভরি শিখি আধুলি তার সঠিক মাপকাঠি। তবু ছোট বড় হিসেবটা তো অস্বীকার করা যায় না। সুনন্দা, সমুদ্র যতই বড় হোক না কেন তার জল কিন্তু মুখে দেওয়া যায় না, সামান্য একটা কুয়োর জলে মানুষের পিপাসা মেটে। তবু তবু আজ আমার বড় ভয় করছে গো, আমাকে বিয়ে করে তুমি যদি সুখী না হও। সুখটা কোনো চাইনিজ হোটেল থেকে কিনে আনা স্যান্ডউইচ নয়, নিজের মনে রান্নাঘরে ভালোবাসার আগুনে তাকে খুব যত্ন করে তৈরি করে নিতে কিন্তু হয়। আমি যদি সে কাজে সার্থক হতে না পারি? সার্থক তোমাকে হতেই হবে সুনন্দা। সুনন্দা, আমি ঘর সংসারে কিচ্ছু বুঝি না, ছেলেবেলায় মা মারা গেছেন, বাবাও বাইরে বাইরে থাকেন, হ্যাঁ এক দুঃসম্পর্কের পিসিমা থাকলেও আমি একা একাই বড় হয়েছি। ব্যবসা বাণিজ্য আমার কোনোদিনও ভালো লাগেনি, ক্লাব পার্টি নাচ গান পিকনিক এইসব নিয়ে আমি এক উচ্ছল জীবনের স্রোতে ভেসে চলেছি, আর সেই উচ্ছল জীবনের স্রোতকে ঘরের বাঁধনে বন্দি করতে হবে তোমাকে। তোমার জীবন নদীর হাল ধরার ক্ষমতা আমার আছে কিনা জানি না, তবু তোমার পাশে থেকে আমি সেই চেষ্টাই করে যাব। তাহলে আমাদের বিয়ের ব্যাপারে আর কোনো বাধা নেই তো? আছে, বাধা নিশ্চয়ই আছে, সেই কথা তো বলার জন্যই আমি এখানে এসেছি। কি উকিল কাকা, আপনি এখানে? তোমার বিয়ের খবর শুনে তোমার বাবা আজ সকালে আমাকে টেলিফোন করেছে। আমি জানতাম বাবা নিজে না আসতে পারলেও তার আশীর্বাদ আমাদের জন্য নিশ্চয়ই পাঠাবেন। আশীর্বাদ? না না না, আশীর্বাদ নয় পিনাকি, আশীর্বাদ নয়, তোমাদের জন্য তার অভিশাপ বয়ে নিয়ে এসেছি। অভিশাপ?
কি বলছেন আপনি? ঠিকই বলছি। প্রতাপ চৌধুরী দেওঘরে কোনো এক গুরু ভাইয়ের মেয়ের সঙ্গে পিনাকির বিয়ে ঠিক করেছে। এই বিয়ে বন্ধ করে ও যদি এক্ষুনি দেওঘরে ফিরে না যায়, তাহলে প্রতাপ চৌধুরী ওকে ত্যায্য পুত্র করে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করবে। বাবা, বাবা আমাকে ত্যায্য পুত্র করবে? না না, তা কিছুতেই হতে পারে না। পিনাকি, পিনাকি তুমি এক্ষুনি ওনার সঙ্গে দেওঘরে যাও। না, পিনাকি চৌধুরী কোনো দোকানদার নয় যে সম্পত্তির লোভে নিজের ভালোবাসাকে বিক্রি করবে। পাগলের মতো কথা বলো না পিনাকি। এই বিয়ে হলে তুমি 50 কোটি টাকা সম্পত্তি থেকে বঞ্চিত হবে। বঞ্চিত আমি অনেক আগে হয়েছি উকিল কাকা। ছেলেবেলার মায়ের মমতার থেকে বঞ্চিত হয়েছি, বাবার স্নেহ ভালোবাসার সঙ্গ সুখ থেকে বঞ্চিত হয়েছি। তাই পৃথিবীর কোন সম্পদের উপর আমার আর কোনো আকর্ষণ নেই। তুমি বুঝতে পারছো না পিনাকি, তুমি বুঝতে পারছো? এই মেয়েটাকে বিয়ে করলে তুমি পথের ভিখারি হয়ে যাবে। কাল সকালে তোমার পকেটে 5টা টাকাও থাকবে না। পকেট খালি থাকলে ভিখিরি হয় না উকিল কাকা। যার ভালোবাসার ঘরটা খালি থাকে, যে টাকার লোভে নিজের প্রতিজ্ঞা ভুলে বিশ্বাসঘাতকতার পথে পা বাড়ায়, কোটিপতি হলেও সেই হচ্ছে গিয়ে সত্যিকারের ভিখিরি। ভুল করছো পিনাকি। এই পৃথিবীতে ভালোবাসা হচ্ছে টাকার দাম অনেক বেশি। সত্যিকারের ভালোবাসার দামটা আপনারা জানেন? মনে রাখবেন, হিরে মুক্ত বসানো সোনার কলসি নিয়ে আসলে কোনোদিন সমুদ্রের জল মাপা যায় না। আর ভালোবাসা, ভালোবাসা হচ্ছে গিয়ে সমুদ্রের জলের চেয়ে গভীর। আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তোমার বাবার চরিত্র তুমি তো ভালো করেই জানো। প্রথম একবার কে কথা বলেছে? একবার যখন সুনন্দাকে কথা দিয়েছি, তখন সে কথা আমি রাখবই। এইটা হলে তোমার শেষ কথা। হ্যাঁ উকিল কাকা, এই আমার শেষ কথা। উকিল কাকা, আপনি শুধু আমার বাবাকে একটা কথা বলে দেবেন। ছেলেবেলায় সামান্য একটা জামা জুতো কিনতে গেলে বাবার দোকানে গিয়ে আমাকে পছন্দ করতে বলতেন। তাহলে নিজের জীবন সঙ্গিনী নির্বাচনের সময় বাবা কেন আমার পছন্দ অপছন্দের দাম দেবেন না, সেটাই তার কাছে আমার একমাত্র জিজ্ঞাসা। আই এম সরি পিনাকি, রিয়েলি সরি। তোমাদের স্টেটের উকিল হিসাবে তোমার বাবার হুকুম মতো কাজ করাই আমার কর্তব্য। তাই আজ আমি একটা উইল তৈরি করে দেওঘরে রওনা হব। গুড নাইট। এ তুমি কি করলে পিনাকি? আমার মতো একটা মেয়ের জন্য রাজার সম্পদকে পায়ে ঠেলে দিলে। তার জন্য তোমার আফসোস হচ্ছে না তো সুনন্দা? সুনন্দা, কাল সকালে আমি হয়তো পথের ভিখিরি হয়ে যাব, জানো? যা হয় হোক, আমি তো তোমার সম্পত্তিকে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি তোমাকে। কিন্তু আমি যদি তোমাকে সামান্য ডাল ভাতটুকু দিতে না পারি, শুধু একটু ভালোবাসা দিও আর তোমার আদর্শের পথে অবিচল দিও, তবেই আমি পরম সুখে থাকবো। তাহলে ভেতরে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে। সবার সামনে আজ আমরা বিয়ের কাগজে সই করবো। কেমন? না পিনাকি, তোমার ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। আমি ম্যারেজ রেজিস্ট্রারকে তোমার ভেতরে যাওয়ার কোনো দরকার নেই। আমি ম্যারেজ রেজিস্ট্রারকে চলে যেতে বলেছি। আপনি ম্যারেজ রেজিস্ট্রারকে চলে যেতে বলেছেন? কেন? বিয়ে হবে না, হতে পারে না। এই বিয়ে হতে পারে না? না, কারণ তোমার মতো একটা ভিখিরির সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো না। তুমি কি বলছো দাদা? ঠিকই বলছে, ওকে এখান থেকে ফিরে যেতে বল। বাহ বাহ, চমৎকার। সুনন্দার জন্য আমি আমার সম্পত্তিকে বিসর্জন দিলাম, আর সেই আত্মত্যাগের বদলে আপনি আমার ভালোবাসার ঘরটাই ভেঙে দিচ্ছেন। কেন দেব না? আজকের সমাজে প্রতাপ চৌধুরীর ত্যায্য পুত্রের কোনো দাম নেই, কোনো পরিচয় নেই। বাবার পরিচয়টা তো বাইরের পোশাক। মনুষ্যত্বের জন্য কোনো রাজ পোশাকের দরকার হয় না। তাই তো সামান্য 8 হাতি ধুতি পরেও রামকৃষ্ণদেব মহাপুরুষের আসনে বসে আছেন। ওইসব ফালতু কথা শোনার সময় আমার নেই। গেট আউট, বেরিয়ে বাড়ি থেকে। দাদা আজ বুঝতে পারছি, নিজের ব্যবসার লাভের অঙ্কটা মাথায় রেখে তুমি আমাদের বিয়ে দিতে চেয়েছিলে। তোর ভালো মনে দেখার দায়িত্ব আমার। আমি তোর দাদা। না দাদা, তুমি একজন সুযোগ সন্ধানী ব্যবসাদার। দাদা হলে শুধু লাভ করতে অঙ্ক কষে আমাদের সম্পর্ককে এমনি করে বিষিয়ে দিতে পারতে না। আমি তোর কোনো কথা শুনতে চাই না। ভেতরে যাও, ভেতরে যাও বলছে। হ্যাঁ যাব, যেতেই হবে, কারণ তোমার মতো দাদার কাছে আমরা তো মানুষ নই, একটা দম দেয়া খেলার পুতুল। তোমার অহংকারের ব্যাটারি ভরে দিলে সেই পুতুলটাকে ঘুরে ঘুরে নাচ দেখাতে হবে দাদা। পুতুল নাচ, পুতুল নাচ দাদা, পুতুল নাচ। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? বুঝতে পারছো না আমাদের সোসাইটিতে তোমার আর কোনো মর্যাদা নেই? হিমালয় পাহাড়ের মর্যাদা বোঝানোর জন্য তার মাথায় চাঁদা তুলে চাঁদোয়া খাটাতে হয় না, নিজের জোরে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সুনন্দা যখন রাজি আছে,
তখন আমি আজই ওকে বাড়ির থেকে নিয়ে যাব। তোমার স্পর্ধা তো কম নয়। নন্দলাল আপনার জন্য পাহাড় থেকে ঝাঁপ দিতে পারবে। সবার আগে ভিকিরিটাকে বাইরের পথে দেখে নে। এই যে বাবু, ভালো কোথায় বাইরে যাবেন? না গায়ে হাত দিতে হবে। হাতির সামনে দাঁড়িয়ে কখনো শেয়ালের মতো দাঁত বার করবি না, তাহলে 32টাই না একেবারে উপড়ে নেব। একটা কথা মনে রাখিস, হাতি যদি কাত হয়ে পড়ে না তাহলে তার হাইটটা তোদের মতো কুত্তাদের চেয়ে অনেক অনেক উঁচুতে থাকে। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু একদিন তোমাকে আমার বাড়ির দরজায় হাত পেতে এসে দাঁড়াতে হবে। আর সেদিন কি আমি কি বলবো জানো? মাফ করো ভাই, এখানে তো ভিক্ষে হবে না, আগে যাও, আগে 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 আগে। কথাটা মনে রাখবেন। না না করবো না। পাড়া রোলের আওয়াজ। এই নন্দ, চল চল ভেতরে চল, ভেতরে চল। বস, আমাকে 20,000 টাকা দিতে হবে, খুব দরকার আছে। দরকার দরকার বললে কি দেওয়া যায়? আমার কি টাকার গাছ আছে নাকি রে? আপনার এক কোথায়? বৌদিমণি দাদা বৌদিকে খুন করলাম। নন্দু, কেউ শুনে বলে আমাদের সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ? টাকা পেয়ে গেলে আর কোনো কথাই বলবো না বস। এখানের জন্য আমি টাকা 50,000 টাকা দিয়েছিলাম। সেটা তো মানুষ খুন করার জন্য দিয়েছিলেন। এইবার মুখটাকে বন্ধ করার মজুরিটা দেবেন না? ও ব্ল্যাকমেলিং, দেবো, নিশ্চয়ই দেবো। সালাম বস, সালাম সালাম। আপনার দয়া শরীর না রে না, দয়া মায়া মমতা কাকে বলে আমি জানি না। যে জায়গা তুই আমার কাছে লড়াই করতে চাইছে সেই মুহূর্তে তোর আমি চিরদিনের মতো বন্ধ করে দেবো। মনে রাখে, এই রমেন সরকার হলো যমরাজের বাজার সরকার। কখনকার নামটা খরচের খাতা তুলে দেবে কেউ বলতে পারবে না, কেউ না। আমি কোনো কথা শুনতে চাই না। অকৃতজ্ঞ বেঈমান, আমি আর ওই ছেলের মুখ দেখতে চাই না। শেখর, দাও দাও আমার উইল দাও, আমি এক্ষুনি টার্যপত্র করে উইলে সই করবো। মাথা গরম করো না প্রতাপ, প্লিজ প্লিজ মাথা গরম করে না। সই কোনো সময় তার পালিয়ে যাচ্ছে না, তার আগে একবার ভালো করে ভেবে দেখো। না না না, ভাবার কিছু নেই, ভাবার কিছু নেই। যে ছেলে তার বাবার মতামতকে উপেক্ষা করে বিয়ে করেছে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। একটা কাগজে সই করলে তো বাপ ছেলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে না? তোমার ছেলে বউ যদি পথে পথে ঘুরে বেড়ায় তাহলে তো লোকে আঙুল তুলে বলবে। কি বলবে না বলবে তাতে আমার কিছুই যায় আসে না, আমি নিজের কথাই চলবো। ছেলে, তারও তো অধিকার আছে নিজের মতেই চলা। তাই বলে নিজের জন্মদাতা বাবাকে অগ্রাহ্য করে চলবে? হ্যাঁ বাবা বাবা বাবা, জন্মদাতা বাবার কোন দায়িত্বটা তুমি পালন করেছো প্রতাপ? 20 বছর হলো সংসার ছেড়ে এই আশ্রমে এসে পড়ে আছো। তোমার ছেলে কেমন করে কিভাবে বড় হয়েছে একটি বারও কি তুমি তার খোঁজ খবর নিয়েছো? আমি তো তার জন্য টাকা পয়সা বিষয় সম্পত্তি সবকিছু রেখেছি। টাকা পয়সা বিষয় সম্পত্তি বাবার স্নেহ ভালোবাসার বিকল্প হতে পারে না প্রতাপ। সেই স্নেহ ভালোবাসার অভাবের জন্যই আজ তোমার ছেলে পিনাকি তোমারই মতো জেদি একগুঁয়ে হয়ে উঠেছে। উঠুক, নিজের বাবাকে অস্বীকার করার শাস্তিকে পেতেই হবে। আমি জীবনে কারোর কাছে মাথা নিচু করিনি। আমি প্রতাপ চৌধুরী, আমি প্রতাপ। দেখো তোমার দুবার হার্ট অ্যাটাক হয়েছে, এইভাবে উত্তেজিত হলে আর হয়তো তোমাকে বাঁচানো যাবে না। আমি ওই কাগজে সই করে রেখে দিতে চাই। দাও দাও আমার উইল দাও। এই নাও ধরো। ছেলের সুখ শান্তির চেয়ে নিজের জেদটাকেই যখন তুমি বড় করে দেখলে
তখন তখন যা ইচ্ছে তুমি তাই করো প্রতাপ, তাই করো। আচ্ছা শেখর, পিনাকি আমার কথা কিছু বলি না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছে 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 সামান্য জামা জুতো কেনার সময় তুমিই নাকি ওকে পছন্দ করতে বলতে। তাই তো বলতাম জানো শেখর, দোকানে গিয়ে বলতাম, বল তোর কি চাই, কোনটা নিবি? ও আঙুল তুলে যেটা দেখিয়ে দিত। তাহলে আজ ওর পছন্দের দাম তুমি দিচ্ছ না কেন? কেন দেবো? আরে বউটা তো একার নয়, হ্যাঁ, আমারও বৌমা গৃহলক্ষ্মী, অথচ আমি তাকে না 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 সই আমাকে করতেই হবে। হ্যাঁ, সই আমাকে করতেই হবে। আচ্ছা শেখর, তুমি আমার মাকে দেখেছো? তোমার মাতেই তো কবেই মারা গেছে। ইডিয়েট কোথাকার! মা মানে আমি আমার ছেলের বউয়ের কথা বলছি। ও তোমার ছেলের বউয়ের কথা বলছো? তোমার ছেলে বউ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি সুন্দরী, সুশ্রী, শিক্ষিতা, অর্থে, আভিজাত্যে সব দিক দিয়ে তোমাদের উপযুক্ত। হ্যাঁ, হতেই হবে। আমার ছেলে সারা জীবন ওই সেরা জিনিসটাকে পছন্দ করে আসতো। কি হে, একবার গিয়ে মাকে দেখে আসবো না? আরে যাও না, কে বারণ করেছে? যাও। আরে বারণ করে আমি শুনবো নাকি? আমি নিজে গিয়ে আমার ছেলের হাত ধরে ক্ষমা চাইবো, তাতে কার কি বলার আছে? প্রতাপ তুমি ক্ষমা চাইবে? কেন চাইবো না? আরে দোষটা তো আমার ছেলের পছন্দ কখনো ভুল হতে পারে না। হ্যাঁ, তাহলে এতক্ষণে তুমি বুঝতে পারলে? তুমি তো বোঝানোর কোনো চেষ্টা করোনি শেখর। যেই মেজাজ গরম করে উইল বানাতে বলেছি, অমনি কাগজ কলম নিয়ে হাজির হয়ে গেলে। এই তোমাদের মতো উকিলরা শুধু ওই বাপ ছেলেকে লড়িয়ে দিয়ে নিজেদের পকেট ভরায়। হ্যাঁ, এই কাগজ আমি ফেলে দিলাম। হ্যাঁ, বাবা, খুব ভালো করেছো প্রতাপ। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি না আজকে আমার সঙ্গে বাড়ি ফিরে যাও। না, আজ নয়, ওই আশ্রমের সবটা শেষ করে আমি শনিবার রওনা হব। এই তুমি তার আগে বৌমাকে গিয়ে বলো যে আমি আসছি। 20 বছর যে সংসারটাকে আমি ভুলেছিলাম, সেই সংসারের লক্ষ্যে আজ আমার নারীতে টান দিয়েছে। আর যদি পিনাকির মা বেঁচে থাকতো। প্রতাপ প্লিজ অমন করো না, তোমার শরীর খারাপ হবে। না, কিচ্ছু হবে না। পুত্রবধূর মুখ না দেখে আমি মরবো না। একটা মাস আমি ওখানে গিয়ে আমার নিজের সংসারে থাকবো, বৌমার সেবা যত্ন নিয়ে তার আদরে ভালোবাসায় আবার আমি সুস্থ হয়ে এখানে ফিরে আসবো। আজ আমার বড় আনন্দের দিন শেখর। পিনাকি, বৌমা, আমি আসছি। আমি আসছি। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু ভেগি নেশা। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু ভেগি নেশা। বেশ করে খাবো মাল, হব আমি পেশা মাল, করি না আজকে আমি কাউকে যে ভয়। আজ আমি মাল ছাড়া কারণ এইটুকু ভেগি নেশা। চাই না বংশ পরিচয়, ধন সম্পত্তি কিচ্ছু চাই না। আজই আমি এই জায়গা ছেড়ে চলে যাব। এই স্টেশনে যে ট্রেন আসবে আমি তাতেই উঠে পড়ব। তুই কোনো ট্রেনেই উঠতে পারবি না। বুড়ি, কেন উঠতে পারবো না কেন? আরে বাবা, আজ রাতে যে কোনো ট্রেন নেই। ওই দিল্লি থেকে যে ট্রেনটা এসেছিল
আমি তো সেই ট্রেনেই এখানে নামলাম। ও তুমি দিল্লি থাকো বুঝি? না রে না, আমি তো এখানেই থাকি। ওই দিল্লি থেকে মোহন মিস কল দিয়েছিল, তাই ওর সঙ্গে একবার দেখা করতে গিয়েছিলাম। মোহন কে, তোমার ছেলে? না রে না, মোহন মোহন মনমোহন সিং, আমাদের দেশের প্রধানমন্ত্রী। কয়েক মাস আগে আমি ওকে বলে এসেছিলাম তুই আবার প্রধানমন্ত্রী হবি। তাই তো গদিতে বসার পর বারবার আমাকে মিস কল দিচ্ছিল। দেখ না, আসার সময় আবার সঙ্গে করে দিল্লিকা লাড্ডুও দিয়ে দিয়েছে। খাবি না কি একখানা? না, সব লাড্ডু ফাড্ডু খাওয়ার মতো মেজাজ আমার নেই গো বুড়ি। কেন রে, কোনো মেয়েকে ভালোবেসে বুঝি হাফসোল খেয়েছি? বুড়ি এই তুমি জানলে কি করে? ওরে, আমি হলাম গিয়ে জ্যোতিষী, জ্যোতিষী হরিদাসী। ওই মানুষের মুখ দেখলে তার নারী নক্ষত্র সব কিছু বলে দিতে পারে। তোকে যে মেয়েটা ভালোবাসতো। এই থামো তো থামো, মেয়েরা ভালোবাসতে জানে না, ওরা শুধু টাকা চেনে, টাকা। আর তোরা বুঝি মেয়েদের ফোকটে ভালোবাসিস? তোরাও তো বড় লোকের মেয়ে দেখলে তাদের মাথায় টুপি পরিয়ে টাকা কামাস। কেন, তোদের কেষ্ট ঠাকুরের কথা মনে নেই? রাধাকে কি বলেছিল? কি বলেছিল কেষ্ট ঠাকুর? সব সখীরে পার করিতে নিমুয়ানা, রাধার বেলায় নিমু সখী, রাধার গানের শোনা সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, রাধার বেলায় পয়সা নিমু না সখী গো। আমি প্রেমের ঘাটের মাঝি, রাধার বেলায় পয়সা নিমু না। ওরে, রাধার গা থেকে শুধু গহনাটাই খুলে নেয়নি, তার পোশাকটাও টেনে খুলে নিয়েছিল, যাকে বলে বস্ত্রহরণ। হ্যাঁ, ওই কথায় আছে না, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে লীলা। কেষ্ট ঠাকুর রাধার বস্ত্রহরণ কেন করেছিল জানো? কেন বল? রাধার শাড়িটা গলায় পেঁচিয়ে ওই কদম্ব গাছ থেকে ঝুলে পড়বে বলে। দূর বেটা। আচ্ছা, তুই শুধু শুধু মেজাজ গরম করছিস কেন বলতো? আচ্ছা, একটা মেয়ে তোকে ল্যাং মেরেছে বলে কি দুনিয়ায় আর কোনো মেয়ে নেই? আরে আমিও তো আছি। বুড়ি তুমি আছো মানে? হ্যাঁ, তুমি কি এখন এই বয়সে আমার সঙ্গে প্রেম করবে নাকি? হ্যাঁ, দূর বেটা, আমি তোর সঙ্গে প্রেম করতে যাব কেন? আরে আমি তো তোকে বশীকরণ বড়ি খাওয়াবো। সাইফকে ওই বড়ি খাইয়েছিলাম। সাইফ আবার কে গো? আরে সাইফ বোম্বাইয়ের হিরো সাইফ আলী খান। আরে ওই বড়ি খাওয়ানোর পরেই তো ওই করিনা কাপুর সাহিদকে ছেড়ে একেবারে সাইফের বুকে ফেবিকলের আটার মতো আটকে গেল। তোকেও আমি সেই বড়ি খাওয়াবো। বেশি দাম না রে, মাত্র 501 টাকা। না বুড়ি না, আমার কাছে ওসব ধান্দা হবে না। শোনো, আমি কোনো মেয়ের সঙ্গে মিশবো না, শালা কাউকে বিয়েও করব না। ও, বুঝতে পেরেছি। এই আজকালকার ছেলে ছোকরাগুলো মেয়েদের কাছে ল্যাং খেতে খেতে একেবারে বেগানা হয়ে গেছে। এই যত নষ্টের গোড়া হচ্ছে এই ছুকরিগুলার। এমন এক একটা পোশাক পরে রাস্তায় বেরোবে, দেখলে মনেই হয় না যে গায়ে কোনো জামা কাপড় পরা আছে। এই একটুক একটা কাপড়ের টুকরো দিয়ে তিনখানা করে পোশাক বানাবে, আর এই ছোট ছোট পোশাক পরে হাতে গিটার নিয়ে কি গান গাইবে জানিস? শোন, লাউয়ে আগা খাইলাম, ডগা গো খাইলাম, আগা খাইলাম, ডগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। আমি লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। সাদের লাউ, হায় হায় লাউ, আরে আরে লাউ। লাউয়ে আগা খাইলাম, ডগা গো খাইলাম,
বৈরাগী বৈরাগী, আমার বাবাও আমাকে বৈরাগী বানিয়ে দিয়েছে। হ্যাঁ, আমার বিয়ে ভেঙে দিয়েছে, আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে। বাবা কোথায় আছো বাবা? আমার কি বিয়ে হবে না বাবা? ও বাবা আমার কি বিয়ে হবে না, ও বাবা আমার কি বিয়ে হবে না। আরে দয়া করো আমার ওপর মাথায় চড়াই একটা তো সারা জীবন আইগুলো ভাত পেটে হবে না। না 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 বাবা আমার কি বিয়ে হবে না, 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 ও বাবা আমার কি বিয়ে হবে না। এই তো, এতক্ষণে মুখে হাসি ফুটেছে। দুঃখের রাশি। আচ্ছা তুই কি সারাদিন না খেয়ে থাকবি বলতো? এই নে নে, তুই বরং এই দিল্লিকা লাড্ডু খেয়ে নে। না ভালো লাগে না। আরে লাড্ডু খেলে তোর মনে শান্তি আসবে, না ভালো লাগে না। তখন তুই এই হরিদাসীর ফান্ডাখানা বুঝতে পারবি। ভালো লাগে না। আরে খা না, না, খাবো না। আরে খা না, না, আরে খা খাবো না। আমি খাবো খেলাম। না। কি রে কেমন লাগলো বল? কি বলবো জানো তো বুড়ি, বাবা বল। এতক্ষণ ধরে না মাল খেয়ে মুখটা একটু তেতো হয়ে গেছিল, ও তোমার হাতের ছোঁয়ায় আবার মিষ্টি হয়ে গেল। যা। দুঃখের কথা কি বলবো জানো তো, আমি নাই পৃথিবীতে একা একা, ভীষণ একা। ছেলেবেলায় মা মারা গেছে, বাবাও বাইরে বাইরে থাকে, আমাকে ভালোবাসার মতো কেউ নেই, কেউ নেই। হ্যাঁ, অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আছে যারা আমার চারিদিকে মাছির মতো ভনভন করে ঘুরে বেড়ায়, কিন্তু তারা সবাই আমার টাকা পয়সা চায়, কেউ আমাকে আমাকে কেউ চায় না। আমার মনের ব্যথাটা কেউ বোঝে না জানো তো। রাতের পর রাত আমার চোখে ঘুম আসে না, কিন্তু আজ আমার ভীষণ ঘুম পাচ্ছে বুড়ি, ভীষণ ঘুম পাচ্ছে। জীবনে এই প্রথম তুমি আমার চোখে ঘুম এনে দিয়েছো। আজ আমি ঘুমাবো বুড়ি, আজ যে যাই বলো, আজ আমি ঘুমাবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। কিন্তু ঘুম যে বাবা তোমার 2-3 ঘন্টার আগে ভাঙবে না। সুটকেসটা দেখে মনে হচ্ছে মালকড়ি ভালোই আছে, লাখখানেক টাকাও হবে। দেখি ওজনও আছে। চলি গো বাবু, তবে যাওয়ার সময় তোমার এই জামা প্যান্টটাকেও খুলে নিয়ে যেতাম যদি আমার সাইজ হতো, যাকে বলে নাঙ্গা। যাকে বাচ্চা ছেলে, ছেড়ে দিলাম। চলি, টাটা, বাই বাই। ট্রেনটা এত লেট করলো, এই মাঝরাতে কোনো রিক্সা টিক্সা পাবো বলে তার মনে হয় না। যাই একটু এগিয়ে গিয়ে দেখি। ওখানে কেস আছে, দেখি দেখি দেখি। তো আমাদের পিনাকি, 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 ওঠো, ওঠো, ওঠো। কে বলুন তো আপনি? আমার এরকম কাঁচা ঘুমটা আপনি ভাঙে? পিনাকি, শেষ পর্যন্ত ঘর বাড়ি ছেড়ে তুমি স্টেশনে এসে শুয়ে আছো। চলো বাড়ি চলো। না না উকিল কাকা, না, বাবা যখন আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে তখন আমি আর ও বাড়িতে কিছুতেই ফিরে যাবো না। আরে বাবা, ওসব কথা ভুলে যাও, ভুলে যাও। প্রতাপ তোমাদের এই বিয়েটাকে মেনে নিয়েছে, আর তোমার বউকে বরণ করে ঘরে তুলবে বলে সে নিজে এখানে ছুটে আসছে। বাবা, বাবা এখানে আসছে? হ্যাঁ, শুধু আসছেনই না, 1 মাস বৌমার কাছে থাকবে। কি সর্বনাশ, আমার বিয়েটা যে ভেঙে গেছে, বিয়ে ভেঙে গেছে। ওদিকে আমি কত কষ্ট করে মানুষটাকে এখানে আসার জন্য রাজি করালাম। একটা কাজ করুন, বাবাকে টেলিফোনে সব কথা খুলে কি বলুন। বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? একটা অসুস্থ মানুষ ছেলে মেয়ের মুখ দেখার আনন্দে নাচতে চাইছে, তাকে আমি এত বড়
না না না, আমি কিচ্ছু বলতে পারবো না, যা বলার তুমিই বলো। না উকিল কাকা না, বাবার সামনে দাঁড়াবার মতো মুখ আমার নেই। ওদিকে প্রতাপ ওখানে যে মেয়েটাকে দেখে রেখেছিল, তাদের বাড়ির লোকের কাছে ক্ষমা চেয়ে বিয়েটাকে ভেঙে দিয়েছে। এখানে এলে ও যে কত বড় আঘাত পাবে তাকে তুমি একবারও ভাবতে পারছো? না, আমি কিছু ভাবতে পারছি না। আমি একটা কাজ করি জানেন তো, আমি বরং এখান থেকে পালাই। এভাবে পালিয়ে গেলে হয়তো তোমার আরো বড় সর্বনাশ হবে। দেখো দেখো, তোমার বাবা দুবার হার্ট অ্যাটাক হয়েছে, তৃতীয়বার কিছু হলে তাকে হয়তো আর বাঁচানো যাবে না। ফিরে না উকিল কাকা না, এমন কথা বলবেন না। দেখুন, বাবা ছাড়া আমার আর এই পৃথিবীতে কেউ নেই। এতদিন পর বাবাকে কাছে পেলে আমিও হয়তো নতুন করে বাঁচতে পারবো। আমাকে আমাকে যে কোনো একটা পথ খুঁজে বার করতে হবে, যে কোনো একটা পথ খুঁজে বার করতে হবে। কি যে পথ, সে পথ তো আমিও খুঁজে পাচ্ছি না। আছে আছে আছে, পথ আছে উকিল কাকা। পথ হচ্ছে গিয়ে নাটকের অভিনয়। নাটকের অভিনয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নকল বিয়ে। একটা মেয়েকে বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে যাব, তারপর বাবা খুশি হয়ে দেওঘরে ফিরে গেলে তাকে টাকা পয়সা দিয়ে বিয়ে করে দেবো। ব্যাস, খেল খাতা। না উকিল কাকা না, এছাড়া আমাদের বাঁচবার আর কোনো পথ নেই। এতদিন পর বাবা যখন এখানে আসছেন, তখন আমি তাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবো না। আমাকে আমাকে এক্ষুনি বাড়িতে যেতে হবে, এক্ষুনি বাড়িতে যেতে হবে। আমার সুটকেসটা এখানে ছিল না। ও, সুটকেস ফেলে রেখে তুমি ঘুমাচ্ছিলে? হ্যাঁ, ঘুমোচ্ছিলাম মানে আমি একটু ড্রিঙ্কস। না উকিল কাকা না, এইবার আমার মনে পড়ছে, ওই হরিদাসীর লাড্ডুই আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, আমি এখানে শুয়েছিলাম। এই দেখুন হরিদাসীর জামা কাপড়, এই যে পাকা চুল। চলুন উকিল কাকা চলুন, হরিদাসী এখনো বেশি দূর যেতে পারেনি। এইবার হরিদাসীকে আমি আমার ভান্ডাটা দেখিয়ে দেবো। ওর হাতে আমি হাত করা বাড়াবো, হাত করা। চলুন। দূর 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 দূর। সালা মালটাকে দেখে মনে হচ্ছিল ইলিশ মাছ, সালা একখানা শুটকি মাছ। আমার হাতটাই গন্ধ করে দিল। এত বড় সুটকেসের মধ্যে মাত্র 25 টাকা পড়ে আছে। ও মালের থোবড়াখানে বড় লোকে ছেড়ে দেবো তো। আসলে একখানা গোবর গণেশ। সালা সালা আমাকে আবার নতুন করে একখানা মুরগি জবাই করতে হবে। আমি একদম দেখুন আমার সুটকেস। ও বাবা, পেয়ে গেছি। আমি বললাম না, দূর থেকে আমি ঠিক দেখেছিলাম আমার সুটকেসটা পড়ে রয়েছে, বললাম না। ব্যাপারটা কি? হ্যাঁ, ওপরে দাঁড়িয়ে কি তারা গুনছো নাকি? হ্যাঁ, এটা তো আমার সুটকেস। আমি তো বলিনি ওটা আমার সুটকেস। না না না, এটা এখানে এলো কি করে? আমি কি করে জানবো? হ্যাঁ, ও হ্যাঁ, মনে পড়েছে। মনে পড়েছে, মনে পড়েছে। হ্যাঁ মনে পড়েছে। কিছুক্ষণ আগে একটা বুড়ি, হ্যাঁ বুড়ি বুড়ি বুড়ি, এই সুটকেসটা এখানে রেখে দিয়ে ওদিকে পালিয়ে গেল। বুড়ি? আচ্ছা, দেখতে কেমন? বুড়ি তো নিশ্চয় আর আমার মতো দেখতে হবে না। ও সাল একদম ঘাটের মরার মতো দেখতে। এই সাদা লম্বা লম্বা চুল, সাদা থান কাপড়। না 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 না, সাদা চুল আর সাদা থান কাপড়টা সে স্টেশনেই ফেলে রেখেছে, কিন্তু পায়ের এই জুতোটা বদলাবার কথা ভুলে গেছে রে বুড়ি। তাই তো তাই তো তাই তো। এই জুতো দেখেও মনে পড়লো। আবার মনে পড়েছে। এই জুতো দেখেও মনে পড়লো জয় বুড়ির পায়েও ঠিক এইরকমই একটা জুতো পরা ছিল। আচ্ছা 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 আচ্ছা, কি আনন্দের কথা। এই চল, এই আমার সঙ্গে একদম চালাকি করার চেষ্টা করবে না। চল 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 চল। আমার গায়ে একদম হাত দেওয়ার চেষ্টা করবে না বদলে। এই গানো গানো গানো, তোমার গায়ে হাত দিলে কি হবে? আমার গায়ে চুলকুনি আছে, সারা তোমার গায়ে হবে। চুলকুনি? শালা যা হয় হবে। এই চল, মারের চোটে তোমার হাড়ে দুব্বো গজাবে। চল। মাত্র 25 টাকার জন্য আমার হাড়ে দুব্বো গজাচ্ছে, সালা ভিখিরি কোথাকার। এই আমি ভিখিরি আর নিজে কি? হ্যাঁ, চোর জোর চোর ঠকবাজ। হ্যাঁ হ্যাঁ, আমি চোর জোর চোর ঠকবাজ। চুরি করি, সালা বেশ করি। আমি চুরি না করলে তুমি আমাকে খাওয়াবে, আমি চুরি না করলে তুমি আমাকে পড়াবে, আমি চুরি না করলে তুমি আমার বাবার অপারেশনের জন্য 2 লক্ষ টাকা দেবে। অপারেশন কেন? কি হয়েছে তোমার বাবা? যাই না, সালা 1 বছর ধরে বিছানায় শুয়ে আছে। কত বড় বড় ডাক্তার দেখালাম, কোনো কমই লাগলো না। জানেন,
কলকাতার কত বড় বড় ডাক্তারের কাছে গিয়ে সালা চোখের জল ফেললাম, কারণ মন ভিজলো না। আমাকে বললো 2 লক্ষ টাকা যদি আমি জোগাড় করতে না পারি, তাহলে ওরা সালাকে আমার বাপকে ওই হাসপাতালে ভর্তি ঢপ দিচ্ছে, ডাহা ঢপ দিচ্ছে, ওর কথা একদম বিশ্বাস করবে না। দেখুন চোখে এক ফোঁটাও জল নেই। চল চল সামনে চল চল। দাঁড়াও পিনাকি, দাঁড়াও। আচ্ছা, আমি যদি তোমাকে 2 লাখ টাকা দিই, তুমি আমাদের হয়ে একটা কাজ করতে পারবে? সালা 2 লাখ টাকার জন্য সবকিছু করতে পারি। আগে কাজের কথাটা শোনো। হ্যাঁ বলুন। 1 মাসের জন্য এই পিনাকির বউ সেজে ওদের মাথায় আচ্ছা, এই গরমে কি আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ, এই মালটাকে কেউ আমার বউ বলে বিশ্বাস করবে? হ্যাঁ, দেখছেন না কেমন চোর ছ্যাচরের মতো চেহারা? হ্যাঁ, দেখলে ওই যে পাক্কা চোর, বিয়ের পরে ঘোমটার বদলে মাথায় ফেটটি বাঁধবে। আমার চোর ছ্যাচরের মতো চেহারা, আর তোমার কি সালা ছাই মাখা কই মাছ? আরে আমি তোমাকে বিয়ে করলে না, বাদরের গলায় মুক্তোর মালা ঝুলবে। আমি বাদর? যাও রে যাও, আয়নায় গিয়ে নিজের থোবড়াটা একটু ভালো করে দেখে নাও। শোনেন বাবু, আমি এসব আলতু কাজ করতে পারবো না। কেন পারবে না? কেন? এই মালটাকে আমি বিয়ে করবো? দেখছি এখন ফালতু বদমেজাজি, একদম পছন্দ না। তোমাদের দুজনকে তো পছন্দ নিয়ে ভাবতে হবে না। আরে বাবা, তোমরা তো সত্যি সত্যি বিয়ে করছো না। এই টাকা নিয়ে অভিনয় করছো। ওই টাকাটা আমার দরকার, ওটাই আমাকে দিন। আস্তে 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 মামার বাড়ির আবদার আর কি? হ্যাঁ, দিন 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 টাকাটা দেন, টাকাটা দেন, টাকাটা দেন, টাকাটা দেন। একদম দেবেন না, একদম দেবেন না। আরে বুঝতে পারছেন না, টাকা পয়সা নিয়ে পালিয়ে যাবে ছেঁচড়া মাল। ঠিক আছে ঠিক আছে, এখন এই 50,000 টাকা অ্যাডভান্স দিন, এরপর 30 দিন ধরে প্রত্যেক দিন 5,000 টাকা করে নগদ দিতে হবে। দাদাদি, আমার হাতে আবার বেশি সময় নেই। ঠিক আছে, তাই দেবো, কিন্তু তুমি আমার বাবার সামনে গিয়ে এমন ব্যবহার করবে যাতে বাবা তোমাকে কিছুতেই পছন্দ না করেন। জানি জানি জানি, সালা পছন্দ হয়ে গেলে তখন আমি নিজেই ফেসে যাব। তখন এই মালটার সঙ্গে আমাকে সারা জীবন ঘর করতে হবে। এবার তোমার নামটা কি বলো? হ্যাঁ, আমার নাম হলো কি? তোমার নাম? আমার নাম হলো, 1 মিনিট, আমার নাম হলো গিয়ে মিস প্রিয়া। আমার নাম হলো গিয়ে মিস প্রিয়া। চলবে না, চলবে না, সব নাম চলবে না। আমি সবার সামনে ওকে প্রিয়া, ও প্রিয়া এইসব বলে ডাকতে পারবো না। আমি একটা অন্য নামে ডাকবো, একটা অন্য নাম দেবো ওকে। আমি ওকে ডাকবো এই পেচি। আমি পেচি। হ্যাঁ। আমি যদি পেচি হই তাহলে ও পেঁচা। তুমি হলে গিয়ে মুখ সরু ছুঁচো হও। দরকার। তুমি হলে গিয়ে পেছনে চুল কোনো ছাড়বো গা। শকুন। তুমি হলে গিয়ে মরা মানুষের মাথার উকুন। শান্তি শান্তি, তোমরা দুজনের চেহারা ভালো করে চিনে গেছো। সুতরাং 1 মাসের জন্য আজ থেকে তোমরা হলে নকল স্বামী স্ত্রী। না, এবার হাতটা মেলাও। আমার সঙ্গে নয়, পিনাকির সঙ্গে। পিনাকি, এদিকে করো। কি হলো? হাতটা মেলাও। আরে কথা শোনো, হাতটা মেলাও, হাতটা মেলাও। এই না, কি হলো? কি ওর গায়ে চুলকুনি আছে, চুলে আমারও হবে। হবে না।
নাকি মানুষ, অথচ মানুষের সঙ্গে মানুষের মনের মিল নেই, সবার চোখে শুধু হিংসার কালো ছায়া। তাই তো রং তুলি হাতে নিয়েও আমি সত্যিকারে একটা মানুষের ছবি আঁকতে পারছি না। তাহলে এতদিন পর আমার এই বাড়িতে কেন এলে আবির? সুনন্দা, বিশ্বাস করো সুনন্দা, তোমাকে একটাবার দেখার জন্য আমার মনটা পাগল হয়ে গেছিল। এই 6 মাস আমাকে ভুলে কেমন করেছিলে? তোমাকে আমি কোনোদিনও ভুলিনি, ভুলতে পারবো না। এখন আমি চোখ বন্ধ করে তোমার মুখটা দেখতে পাই, মনের গভীরে শুনতে পাই তোমার মিষ্টি হাসির সুর। তবু দাদার অপমানটা নিশ্চয়ই তোমায় আঘাত দিয়েছিল বলি সে অপমান গায়ে না মেখেও আমি তোমার কাছে আসতে পারতাম, যদি তোমার মনটাকে বুঝতে পারতাম। আমি কিন্তু তোমার মনটাকে ঠিকই বুঝেছিলাম। আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ ভালোবাসি, কিন্তু তুমি তো কখনো তোমার মনের কথা আমাকে স্পষ্ট করে বলনি, কখনো আমায় কাছে ডাকুনি। ফুলকে কোনদিন হাতছানি দিয়ে ভ্রমরকে কাছে ডাকে? 6 মাস আগে ঠিক এভাবেই তুমি আমার কথা জবাব দিয়েছিলে, তাই তো আমি ভেবেছিলাম তুমি বোধহয় পিনাকিকে ভালোবাসো। কারোর সঙ্গে মেলামেশা করলেই বুঝি তাকে ভালোবাসতে হয়। রমেনদা বলেছিলেন তুমি পিনাকিকে বিয়ে করছো। এই দেশের মেয়েরা কখনো বিয়ে করে না, তাদের বিয়ে দেওয়া হয়। দাদা জোর করে তাই দিতে চেয়েছিল। তুমি কেন সেটা মেনে নেবে? সুনন্দা, তুমি একটা শিক্ষিত মেয়ে, তোমার মতো একটা শিক্ষিত মেয়ে এইভাবে জুলুমের শিকার হবে? মেয়েরা শিক্ষিত হলেও স্বাধীন হতে পারেনি, তাই তো দাদা পিনাকির সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করার জন্য আমাদের দুজনকে বিয়ের বাঁধনে বেঁধে দিতে চেয়েছিল। সুনন্দা এটা খাঁটি সত্যি কথা বলেছে আবির। ওর বিয়েটা আমার কাছে একটা লাভের ব্যবসা, তাই তো পিনাকির বাবা যে ত্যায্যপুত করেছেন, আমিও বিয়েটা সঙ্গে সঙ্গে ভেঙে দিয়েছি। চমৎকার! নিজের বোনের জীবন নিয়ে এইভাবে পুতুল খেলার অধিকার আপনাকে কে দিয়েছে? সেটা আমি বুঝি। আমি দাদার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। অবশ্য দায়িত্ব পালন করার আগে নিজের বোনের মনের খবরটা একবার জানার চেষ্টা করবেন না? না, কারণ মেয়েদের মনটা হলো তোমার ওই ছবির কাগজের মতোই সাদা, তার উপর আমি যে রং চড়াবো সুনন্দাও সেই রঙে রঙিন হয়ে উঠবে। ভুল করছো দাদা, একটা শালির পাখিকে রং করে ময়নার খাঁচায় রাখা যায়, কিন্তু তার মুখ দিয়ে ময়নার গান বার করা যায় না। তার জন্য এখন গান আছে সুনন্দা। তোমার দাদার মতো মানুষরা নকল গান শোনে, নকল পাখি দিয়ে ঘর সাজায়, ফুলদানিতেও সাজিয়ে রাখে নকল ফুল। সে নকল সাজ দিয়ে মানুষের চোখ ধাঁধানো যায় বৌদি, কিন্তু নকল জীবন নিয়ে বাঁচা যায় না। আমার স্বামীর জীবনের গানটা লেখা হয় ব্যাংকের খাতায়, নগদ টাকা স্রোতে সেখানে সুর মিশে আসে, ঝনঝন শব্দ শোনা যায় তবলার বল। রাইট, জীবনের সামনেতে রাজা হলো অর্থনীতি, 4 টাকা তার সমান। ওর মনে একটা গরিব ছবি আঁকিয়ে সুনন্দাকে কি দিতে পারে? আমাদের সমাজ থেকে যেটা হারিয়ে গেছে সেই ভালোবাসা। আর আমার কাছে ভালোবাসার মানে হলো ভালো ব্যবসা। তাহলে তুমি পিনাকি আরো বড় লোকের ছেলের সঙ্গে সুনন্দার বিয়ে দেবো। সেটা বন্ধ করতে হলে তোমাকে তার চেয়ে বড় গাড়ি চড়ে বাড়িতে আসতে হবে আমি, না হলে তোমার সবুজ ভালোবাসাটা লাল আলোর শিখরে আটকে থাকবে। তবু আমি বারবার এই বাড়িতে আসবো, কারণ আলো যে সবসময় অন্ধকারের দিকে এগিয়ে আসে। আর কোনোদিন সুনন্দার কাছে ভালোবাসা লিখে যেতে আসবে না। আসবো, 100 বার আসবো, কারণ আমি টাকার ভিখারি নই, ভালোবাসার ভিখারি, আর সেটাই আমার অহংকার। বললে তুমি? ঠিকই বলেছি। দেবাদিদেব মহাদেব ছিলেন জন্ম গরিব, পথের ভিখারি, নেশা ভয়ঙ্করে ছাই ভস্ম মেখে পড়ে থাকতেন, তবু রাজার মেয়ে পার্বতী তার গলাতেই বরণমালা পরিয়ে দিয়েছিলেন। সুনন্দাও একদিন ঠিক সেইভাবে আমার ঘরে আসবে, আর আপনি তাকে কিছুতেই আটকাতে পারবেন না, কিছুতেই না। আমি শুনো, যেও না, দাঁড়া, আমি খবরদার সুনন্দা, আর কোনোদিন ওর সাথে মেলামেশা করবি না। জানি দাদা, জানি আমার সব চাওয়া পাওয়াটা তোমার শাসনের সিন্ধুকে বন্ধ হয়ে থাকবে, তবে এবারই শান্তিটা বজায় থাকবে। সেই শান্তির জন্য আমার স্বপ্নটাকে বলে দিই, তুমি চিরদিন সুখের আসে আসবে দাদা, তুমি চিরদিন সুখের আসে আসবে। তুমি না না, এ হয় না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কেন কেন জীবনের কাঁটা তোমার পায়ের নিচে চাপা পড়ে থাকবে? কেন ভালোবাসাকে নিলামে চড়ে তুমি হা হা করে হাসবে? সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। কি করে দেবে? মনের দেউল থেকে স্নেহ ভালোবাসাকে বিসর্জন দিয়ে তুমি যে দেউলিয়া হয়ে গেছো, সেই সন্ধ্যা বেদিতে বসিয়েছো এক সোনার হরিণকে, যে হরিণ তোমাকে শুধু সর্বনাশের পথে টেনে নিয়ে যাচ্ছে। ওই সব বাজে করে বানিয়ে যাও, যাও যাও, চটপট রেডি হয়ে নাও, 1 ঘন্টার মধ্যে আমরা ক্লাবে যাবো। না, আমি কোথাও যেতে পারবো না। মিস্টার বাজাজ সেখানে আসছেন,
তাকে ম্যানেজ করতে বলে 1 কোটি টাকার কন্ট্রাক্ট আমি পেয়ে যাবো। সেটা তোমার ব্যাপার, তুমি বুঝবে। আমি ওসব কাজ করতে পারবো না। কেন পারবে না? আমার সুখ দুঃখ নিয়ে তোমার যখন কোনো মাথা ব্যথা নেই, তখন তোমার ব্যবসার ব্যাপারেও আমার কোনো ইন্টারেস্ট নেই। তাহলে আমিও তোমাকে ফাঁস কাপড় দিয়ে এ বাড়িতে পড়তে পারবো না। আমাকে যখন সিঁদুর পরিয়ে বাড়িতে এনেছিলি, তখন নগদ 5 লাখ টাকা পণ নিয়েছিলি। এ কদিনে নিশ্চয় সে টাকাটা খরচ হয়ে যায়নি। বাকি টাকায় আমি সারা জীবন এ বাড়িতে বসে খেতে পারবো। সরকার, আমার রোজগার খাই খরচটা আমি খাতায় লিখে রাখবো। মাসের শেষে আপনি নিজের সে হিসেবটা মিলিয়ে দেখে নেবেন। দেখো হল্লা, তুমি যদি আমার কোনো কাজে লাগতে না পারো তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে গেলাম। তুই সবসময় আমার শুভ কাজে বাধা দিস কেন বলতো? আপনি এখানে শুভ কাজ করছেন আর ওদিকে মহা সর্বনাশ হয়ে গেছে। কাল রাত আমাদের 3টে লরি পুলিশের হাতে ধরা পড়েছে। ঠিকই বলছি বস, ঠিকই বলছি। পুলিশ বলেছে পারমিট দেখাতে না পারলে ওরা গাড়ি ছাড়বে না। পারমিট কোথায় পাবেন নন্দু? তোমাদের সম্মান তো 2 নম্বরে। টাকা খাওয়াই না কেন? আমি টাকা খাওয়াতে চেয়েছিলাম বস, টাকা খাওয়াতে চেয়েছিলাম, কিন্তু সেই অফিসার নিজে এখানে এসে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছেন। আমার সাথে? হ্যাঁ বস, আপনার সঙ্গে। আমি ঠিক ম্যানেজ করে নেব। খবরটা কে দিল? কি করে বলবো বস? এই খবরটা তো আপনি আর আমি ছাড়া অন্য কেউ জানে না। জানে? তাই এসে তোর ওই বৌদি অহল্যা। কি বলতে চাও তুমি? কাল রাতে লুকিয়ে লুকিয়ে টেলিফোনে কার সাথে কথা বলছিলে মোনা? আমার বান্ধবীর সঙ্গে। হ্যাঁ, বান্ধবী। বেশ, বান্ধবীর নাম্বারটা বল, আমি তার সাথে কথা বলবো। আমার ব্যক্তিগত জীবন নিয়ে তুমি কোনো কথা বলতে পারবে না। ও, তার মানে পুলিশের খবরটা তুমি দিয়েছো, তাই না? সেটা তোমার যা ইচ্ছে ভেবে নিতে পারো। তুমি যদি আমার বাড়িতে বসে আমার পিঠে ছুরি বসাতে চাও তাহলে কিন্তু নিজের মরণ চাইতে যাবে। তাহলে যে সেম সাইডে গোল হয়ে যাবে। আসুন আসুন স্যার। বস, এই হচ্ছেন সেই অফিসার মিস্টার সেন, শিবাজি সেন। আপনার কথা আমি অনেক শুনেছি, তাই তো নিজেই দেখা করতে চলে এলাম। নিশ্চয় আসবেন। চোর আর পুলিশের মধ্যে বোঝাপড়াটা ঠিক থাকলে তো দুপক্ষই লাভবান হবে। কিন্তু সেই বোঝাপড়ার শর্তটা যে কি হবে সেটাই হচ্ছে আসল কথা। আমি আপনাকে 1 লাখ টাকা দেব, বিনিময়ে আপনি আমার মালটা ছেড়ে দেবেন। কিন্তু আজকাল নগদ টাকা ঘুষ নেওয়াটা খুব ভয়ের ব্যাপার। কোনো ভয় নেই স্যার, এসব কথা বাইরের কেউ জানতে পারবে না। তবু টাকা নিয়ে বাইরে গেলেই আপনারা যদি আমার উপরওয়ালাকে ফোন করে আমাকে ধরিয়ে দেন তখন টাকাও যাবে, আমার চাকরিটাও যাবে। তাই আজকাল আর আমি নগদ টাকা ঘুষ নেই না। তাহলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে দিল্লি, বোম্বে কিংবা কাশ্মীর ঘুরে আসুন। প্লেনের টিকিট কেটে 5 স্টার হোটেলে থাকার ব্যবস্থা আমি করে দেবো। মিস্টার সরকার, হ্যাঁ বলুন বলুন। আজকাল নিজের ফ্যামিলি নিয়ে বাইরে গিয়ে কোনো মজা নেই মশাই। নো প্রবলেম, নো প্রবলেম। ইনি আমার কি অহল্যা, ও বেড়াতে খুব ভালোবাসে, ও না হয় আপনার সঙ্গে যাবে। তা আপনার কোনো আপত্তি নেই তো ম্যাডাম? যুধিষ্ঠির তার বউকে বাজি রেখে জুয়া খেলতে বসেছিলেন, সেদিন দ্রৌপদী রাজি ছিলেন কিনা তা নিয়ে কেউ মাথা ঘামায়নি। তবে বলুন কবে যাবেন? কাল রাখি পূর্ণিমা, শুভ দিন, কালকেই চলুন। তাহলে আমি কাল সকালেই গাড়ি নিয়ে এখানে চলে আসবো।
আমার জন্য একটা নতুন শাড়ি নিয়ে আসবেন। সেই শাড়ি পরে আপনার হাতে একটা রাখি বেঁধে দিয়ে আপনি ছোট বোন হয়ে গাড়িতে উঠবো। না না, আমার কোনো বন্ধন নেই, তাই আমাকে এখানে দাঁড়িয়ে আমি আপনাকে বড় দাদা হয়ে আশীর্বাদ করছি। আমি জানতাম মিস্টার সরকারের মতো মানুষরা আপনাদের মতো মেয়েদের টেনে পাকের পথে নামাতে চাইলেও আপনাদের পবিত্রতাকে কখনো কলঙ্কিত করতে পারবে না। আপনাদের মতো ভাইয়েরা পাশে থাকবে, তারা হয়তো নিজেদের প্রতিদেবকে প্রণাম করার বদলে সেই সম্পর্কের মুখে চলে গালি ভাঙিয়ে দিতে পারবে। এখানে দাঁড়িয়ে নাটক দেখাবেন না। গাড়ি আটকানো আমাদের গায়ে আপনি হাত দিতে পারবেন না, কারণ 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 ওই মালটা যে আমাদের, তার কোনো প্রমাণ নেই। জানি জানি, আর প্রমাণ নেই বলেই তো ওখানকার পুলিশ এখনো অহল্লা দেবীর দাদা বৌদির মার্ডার কেসটাতে আপনাদের জড়াতে পারেনি। কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে বিষটা খাওয়ানো হয়নি, ইনজেক্ট করা হয়েছিল। একটা মেয়ে একা দুজন শক্ত সমর্থ মানুষকে নিশ্চয়ই জোর করে ইনজেকশন দিতে পারবে না। তাই তো ওখানকার পুলিশ এখনো সেই লোকগুলোকেই খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এই মানুষ দুটো মরে যাচ্ছে, আপনি নাকি তাদের সমস্ত সম্পত্তির মালিক হয়েছেন, তাই পুলিশ কিন্তু সবার আগে আপনাকেই খুনি বলে সন্দেহ করছে। আপনি যেন তার কোনো ক্ষতি করবার চেষ্টা করবেন না মিস্টার সরকার, তাহলে কিন্তু পুলিশের সন্দেহটা আরো পাকা হয়ে যাবে, আর তখন হয়তো আমাকেই আপনার গ্রেপ্তারি পরোয়ানাটা হাতে দিয়েই এখানে আসতে হবে। কথাটা মনে রাখবেন। এখন কি হবে বস? এখন যদি কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যায়, আমার জেলা হয়ে কখনো ভয় পাবি না, ভয় পাবনে মরে যাও, আর আমার কাছে মরা মানুষের কোনো দাম নেই, তাই একটা পিস্তলের গুলিতে তাকে শেষ করে দেবো। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার সাথে গলা মিলিয়ে বল, লড়বো মরবো চিত পরে বল। বলছি লড়বো মারবো জিত পরে। আবার বল, লড়বো মারবো চিত পরে, লড়বো মারবো চিত পরে। নমস্কার। আগে আমি ঘর জামাই গিরিধারি, খাই দাই আর মজা মারি। শাশুড়িকে টুপি পরিয়ে তার ঘাড়ে বসে খাচ্ছি। শাশুড়ি আবার মেয়ে জামাইকে সঙ্গে নিয়ে দাদার বাড়ি বসে আছে। না 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 না, নিজের না, দূর সম্পর্কের। আর এই হলো সেই দাদা প্রতাপ চৌধুরী বাড়ি, আর আমি হলাম পিনাকের পিস্তল জামাই বাবু গিরিধারি, খাই দাই আর মজা মারি। ওদিকে পিনাকিও নাকি তার নতুন বউকে নিয়ে এক্ষুনি বাড়িতে আসছে। সেটাই তো চিন্তার কথা। 20 বছর আগে দাদা যখন দেওঘরে গেল, তখন ওই পিনাকিকে দেখাশোনা করার জন্য মেয়ে নিয়ে আমি এই বাড়িতে এসে উঠলাম। আর সেই থেকেই তো সংসারের চাবিটা আমার হাতেই আছে।
সেই চাবি আপনার কাছেই থাকবে মা। বলছি মা বাবু তো একবার বাদেই আমার দেহ করে ফিরে যাবে। পিনাকির বউটা তো এই বাড়িতেই থাকবে। মা মা গো, আমি যখন আপনার কোলে আছি তখন ওসব নিয়ে কোনো চিন্তা করবেন না। ওই মা বাবু চলে গেলেই না নতুন বউটাকে বের থেকে তাড়িয়ে দেবো। পিনাকি থাকতে তার বউকে তুমি তাড়াবে কেমন করে? মা আপনি আমায় যতই গরম ভাবুন না কেন, আসলে আমি একটা কঠিন মাল, এমন একটা প্যাচ পারবো না যে পিনাকিদা নিজেই তার বউকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। তা কি প্যাচ মারবে? সে অনেক প্যাচ আছে মা, অনেক প্যাচ। এই ধরুন অভিরাজি, বৃন্দাবনী, বাগমারি, ভোজপুরি বা মোগলাই। জামাই, হ্যাঁ। তুমি এত রকম প্যাচ জানো? এগুলো তো সার্কাসের মাল মা, গোডাউনে আর অনেক আছে। এই কারণে লোকে আমাকে রাবড়ি খচ্চর বলে। রাবড়ি খচ্চর তার মানে? বুঝলেন না? দুধ জাল দিয়ে রাবড়ি বানাতে হলে কড়াইয়ের তলায় আগুন দিয়ে ওপরে পাখার বাতাস করতে হয়। তেমনি আমিও ঘরের ভেতরে আগুন দিয়ে ওপরে জল ঢালি। এই যে, আরে তুই চুপ করে এখানে দাঁড়িয়ে আছিস, বউ বরণ করার ব্যবস্থা করতে হবে তো। না 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 না, সব ব্যবস্থা করে ফেলেছি বাবু। এই যে গিরিধারী, আগে তা তুমি ওই সারাদিন কোথায় ছিলে বলো তো? আর বলবেন না বাবু, ওই পিনাকিটা হ্যাঁ। তো ব্যবসা বাণিজ্য কিচ্ছু লাগে না, সব আমাকেই দেখতে হয়। ওই জন্য সকাল থেকে বসে 2 নম্বরই খাতা বানাচ্ছে। 2 নম্বরই খাতা মানে? কি বলতে কি মনে ফেলেছি মা? মানে জামাই বলতে চাইছে ও দুটো খাতা বানিয়েছে, একটা ওর কাছে থাকবে আর একটা তুমি দেখবে। না 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 না, ওসব দেখার সময় নেই, পিনাকিরা হয়তো এক্ষুনি এসে পড়বে। হ্যাঁ এসে গেছে। এসে গেছে। নতুন বই থেকে দেবো, নতুন বই থেকে। এই যে কন্যারি, তুমি উলুধ্বনি দাও, বরণ ডালটা নিয়ে আসার ব্যবস্থা করো। পারুল, ওরে ও পারুল, তাড়াতাড়ি বড়টা নিয়ে আয়, আমার নতুন বৌমাটা এসে গেছে। এই তো মা, ধান দুব্বো সাকার ঠাকুরের আসন থেকে মঙ্গল ঘরটাও নিয়ে এসেছি। এদিকে এদিকে এদিকে, এই ঘরটাই হলো আসল জিনিস। এই ঘরটা মাথায় নিয়ে নতুন বউ বাড়ি ভেতরে যাবে। হ্যাঁ দাদা বলি নতুন বউ এই পোশাকে শ্বশুর বাড়ি এসেছে। পিসি, বলো বাবা। আমি ওকে বারবার করে না করেছিলাম এই ধরনের পোশাক পরতে, কিন্তু আমার কোনো কথা কানই দেয়নি। কেন দেবো? আরে শাড়ি পরে কি কেউ ট্রেন বাস জার্নি করতে পারে? যদি খুলে যায় তখন কি করবে? এই মাস্টারের যুগে যখন যেখানে যেমন সুবিধে এই রকমের পোশাক পরতে হয়, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো ঠিক বলেছো। ওই আশ্রমে আমি যেমন এই ধুতি ফতুয়া পরি, এখানে আসার সময় এই প্যান্ট শার্ট চাপিয়ে নিয়েছি। হ্যাঁ সে কি বাবা, তুমি ওর এই পোশাকটা মেনে নিচ্ছ? আমি তো ভাবছিলাম তুমি ওকে ঘরে ঢুকতেই দেবে না। না 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 না, এমন লক্ষ্মী প্রতিমাকে কি আমি ফিরিয়ে দিতে পারি? হ্যাঁ এসো এসো এসো, কাছে এসো, আমি হচ্ছে পিনাকির বাবা। আমি ওখানে যেতে পারবো না, আপনি এখানে উঠে আসুন। এই রে, কেলো করেছে। এই তুমি এখানে আসতে পারবে না কেন? এ মালটা কেড়ে সালা। ওই, এই পোশাকে কি নিচে প্রণাম করা যায়? বাবা যদি এখানে উঠে আসেন তো আমি নিচে দাঁড়িয়ে ওনাকে প্রণাম করতে পারবো। আসুন। ঠিক বলছে ঠিক বলেছে ঠিক বলেছে, একেই বলেছে অবস্থা বুঝে ব্যবস্থা। ঠিক তাই। আর ইনি আমার পিসিমা। আপনি ওপরে যান। আমি ওই ওপরে বলিনি, ওখানে যাচ্ছি মা, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। আমি তোমার পিশাশুড়ির মেয়ে পারুল। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তোমার পিসিমারা বুঝি গোষ্ঠী শুদ্ধ এ বাড়িতেই থাকেন? হ্যাঁ, এই বাড়িতেই থাকে, তাতে তোমার কোনো আপত্তি আছে? না। আরে হচ্ছে গিয়ে পারুলের ভারী জামাই না, দেখো বয়সে ছোট হলেও কিন্তু সম্পর্কে তোমার বড় বৌদি, তাই বড় বৌদি হিসেবে তোমার ওকে একটা প্রণাম করা উচিত। গিরিধারী, ভেরি সরি, কারণ এই মেয়েকে তোমার বউ বলে আমি মানতে পারছি না। আরে মানতে পারছো না মানে? পিনাকি যাকে বিয়ে করে নিয়ে এসেছে। মা বাবা আপনি কেন বুঝতে পারছেন না? পিনাকিদা কখনো এই মেয়েকে বিয়ে করতে পারে না, এর মধ্যে একটা 2 নম্বরই ব্যাপার আছে। আগে না না না, আমি ঠিকই বলছি, কারণ পিনাকিদা যাকে ভালোবাসতো, যাকে বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরিয়েছিল, সে আর যা হোক এই মেয়েরা।
তোমরা আমাদের সঙ্গে ধোকা দিচ্ছ। এই মালটা, এই প্রিয়া আমার বউ, ওর সম্বন্ধে আরেকটা উল্টো পাল্টা কথা বললে একদম ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। না 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 না, তার আগে মাল পয়টাকে বাড়ি থেকে বার করতে হবে, কারণ তুমি যাকে ভালোবাসতে তার নাম প্রিয়া নয়, সুনন্দা। সুনন্দা, আর সুনন্দার চেহারাটা আমি বেশ ভালো করে চিনি। হ্যাঁ, তাই তো তাই তো তাই তো। আই, তুমি আগে ওদের বলনি যে আমার ডাক নাম প্রিয়া আর ভালো নাম হলো গিয়ে ওই সুনন্দা? এরপরও যদি আমাকে নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে তাই বাড়ি থেকে চলে যাচ্ছি। হ্যাঁ, খুব ভালো। যাও। ওই দেখো মামা, ধরা পড়ে এখন পালিয়ে যেতে চাইছে। ওই, পালাবো কেন? পালাবো কেন? এই ধর্ম সাক্ষী রেখে এই গাঁদা ফুলের মালা গলায় পড়ে আমরা দুজন দুজনকে বিয়ে করেছি। এরপরেও আমাকে নিয়ে বাড়িতে কোনো অশান্তি হোক এটা আমি চাই না। তাই তো আমি চোখের জলে নৌকো ভাসিয়ে ওই অন্ধকারে হারিয়ে যাব। না না প্রিয়া, না। আমার জন্য যখন তোমাকে অপমানিত হতে হয়েছে তখন তুমি চলে গেলে আমিও তোমার সঙ্গে চলে যাব। চলে এসো, চলে এসো। না না না, এমন কথা বলেন না পিঙ্কু। আমার মতো একটা রাস্তার মেয়ের জন্য তুমি তোমার এই মহাদেবের মতো বাবাকে ছেড়ে চলে যাবে? না না না, এ হতে পারে না। আমি রাস্তার মেয়ে, রাস্তাতেই নেমে যাবো হাতটা ধরে। না প্রিয়া, না। অগ্নি সাক্ষী রেখে আমি যখন সিঁথিতে সিঁদুর পড়েছি, তোমার সিঁথিতে সিঁদুর পরিয়েছি, তখন জন্ম জন্মান্তরের সেই পবিত্র সম্পর্ক আমি তো কিছুতেই ভুলে যেতে পারবো না। চলে এসো, যে যাই বলুক, চলে এসো। যেতে দাও আমায়, ডেকো না, যেতে দাও আমায়, ডেকো না। কবে কি আমি বলেছি মনে রেখো না, যেতে দাও আমায়, ডেকো না। মন দিলে না বধু, মন নিলে যে শুধু আমি কি নিয়ে থাকি। মন দিলে না বধু, মন দিলে না। দিলে না, দিলে না, দিলে না, মন দিলে না বধু, মন নিলে যে শুধু আমি কি না না না, অমন করে কাঁদে না পিঙ্কু সোনা। আমার এই সতী সিঁদুর আর এই সাবিত্রীর শাখা আমি যে দোকান থেকে কিনেছি, সেই দোকানে এগুলো ফেরত দিয়ে যে পয়সাটুকু পাবো তা দিয়ে আমি বেশ কিনে খাবো। তবু আমার এই মহাদেবের মতো শ্বশুরের বাড়িতে আগুন জ্বলুক এ আমি হতে দেব না। তাই আমি চললাম। বিষ খেতে। খুব ভালো, যাও ফটো। বিষ? বিষ তুমি একা কেন খাবে? এত ভালো জিনিস যদি খেতে হয় তাহলে দুজনে মিলে একসঙ্গেই খাবো। চলো প্রিয়ে, চলো সুনন্দে। এক যাত্রায় পৃথক ফল হবে গেল, এই ফাঁকে আমিও পালাই। না, কেউ যাবে না। দাঁড়াও, ভেতর এসো, ভেতর এসো, ভেতর এসো। হ্যাঁ, আগে সত্যি মিথ্যের ফয়সালা করতে হবে। আচ্ছা, কে জানি তুমি সুনন্দাকে কি করে চিনলে? হ্যাঁ, তেমন কিছু নয়, বিলাকিদার ঘর থেকে অনেক আগে আমি এই অ্যালবামটা ঝেপে রেখেছিলাম। এর মধ্যে সুনন্দার অনেকগুলো ছবি রয়েছে, আপনি ছবিগুলো একটু মিলিয়ে দেখুন, তাহলে চুরিটা ধরা পড়ে যাবে। দেখুন 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 দেখুন। সালা মালটা আমাকেই ফাঁসালো, আর কাউকে দুনিয়া খুঁজে পেল না। এখন আমি বিশ্বাস করুন, এতে আমার কোনো দোষ নেই।
দয়া করে আপনি আমাকে বাড়ি থেকে যেতে দিন। আমি আমার মাথায় হাত দিয়ে দিব্যি করে বলছি, আমি জীবনে কোনোদিন আর এইভাবে বিয়ে করব না। প্রমাণ হয়ে গেছে। হারামজাদা, রাস্কেল কোথাকার, তোমার চোখে কি নাবা হয়েছে? হ্যাঁ, এখানে যতগুলো ছবি আছে ছবি তোমার বৌমার ছবি। ও মা, আরে হ্যাঁ হ্যাঁ, এই তোমার বৌমারই ছবি। বলি জামাই, আর চোখটা দেখি একটা চশমা না। চশমা লাগবে না মা, আজ দুপুর বেলায় মাংস খাওয়ার পর খাড়ের দই খেয়েছিল তো, সেই জন্য একটু পেট গলা করে গেছে। এখন যাবে নাকি? ওই মঙ্গল ঘরটা তুই বৌমার হাতে তুলে দে। বৌমা, তুমিও যাও। সাত পুরুষ ধরে এই ঘট আমাদের বাড়িতে আছে। পূর্বপুরুষের বিশ্বাস, যতদিন এই ঘট আমাদের বাড়িতে থাকবে ততদিন মা লক্ষ্মী আমাদের বাড়িতে বাধা থাকবেন। তাই বংশের নিয়ম অনুযায়ী ওই ঘট মাথায় তুমি বাড়ির ভিতরে যাবে। মার উপর আমার খুব বিশ্বাস আছে। মা যে আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী। চলো সময় চলে যাও আমার সঙ্গে বাড়ির ভেতরে। বৌদি যে মঙ্গল ঘট ফেলে দিল মামা। অনাচার, ঘোর অনাচার। এইবার এই মা লক্ষ্মী বাড়ি থেকে পালিয়ে যাবে। ওরে দু নম্বরই যেন জগদ্ধাত্রী অপমান করে দিল। ঘরটা ফেললে কেন? কারণ তুমি তো বলেছিলে আমার কোনো কাজ করতে দেবে, তোমার বাবা আমাকে বাড়ি থেকে বার করে দেবে। এবার নিচে দেবে। যাকে যাক, এটা একটা দুর্ঘটনা। আগে এই মঙ্গল ঘরটা এখান থেকে সরাতে হবে। একই দেখছি প্রতাপ, মঙ্গল ঘটের মধ্যে সোনার মোহর। এই তো সব গিনি সোনার মোহর। হ্যাঁ, এ তো কোটি টাকার সম্পত্তি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরদার মুখে শুনেছি এই ঘটের জন্য আমাদের কোনো হক থাকবে না। আজ নতুন বউয়ের হাত দিয়ে মা লক্ষ্মী তার দান উজাড় করে দিয়েছে। তুমি বড় পয়মন্ত মা, বড় পয়মন্ত। আজ আমি তোমাকে নিজে বরণ করে ঘরে নিয়ে যাবো না। বাবা আমাকে শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। শঙ্খ বাজি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি। প্রদীপ জেলে তোমায় ঘরে ঠাকুর কি ভেবেছিলে ওই ঢপের বউটাকে দেখিয়ে আমাদের চোখে ধুলো দিতে পারবে? এ দয়ের মতো দাঁড়িয়েছিস কেন? পাটা ভেঙে যাবে। ঠিক আছে, এই বেটা শোন। এই বেটা, আমি কি তোর মতো গরল নাকি? হ্যাঁ, আর ওই অ্যালবামের ছবিগুলো তো আমি সরিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আর তুই সেটা না দেখেই বাবার হাতে তুলে দিয়ে কেস খেয়ে গেলি তো। তাহলে আমি ঠিক ধরেছি ওটা আসলে নকল বউ। হ্যাঁ, কিন্তু তুই সেটা প্রমাণ দিতে পারবি না। পারবো পারবো, এবারে হাতে গরম প্রমাণ এনে হাজির করবো। ঠিক আছে, চেষ্টা করে দেখ। কিন্তু এরপর এরকম আরেকটা ভুল করলে বাবা তোর যে কটা বাটি ছাট চুল আছে সেই কটাকে কামিয়ে ন্যাড়া করে দিয়ে তাতে ঘোল ঢেলে ছেড়ে দেবে। আর শোন, আমি না তাতে খুব ভালো করে গোবর লেপে দেব। কিসের বলতো? কিসের? ষাঁড়ের গোবর।
না লাগাতে কি গন্ধ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার নাম গিরিহরি। কে কাকে নাড়া করে দেখে নেবো। একবার যদি সুন্দর বাড়ির ঠিকানা পাই না, তাহলে তাকে ধরে এনে এই মা বাবুর সামনে দাঁড় করিয়ে দেবো। হ্যাঁ, ওসব হাঙ্গামার কি দরকার ছিল? হিসেবের খাতা থেকে ভালোই তো টাকা সরাচ্ছ, সেটা নিয়ে খুশি থাকো না। মাথা মোটা কথা কবে বাড়িতে ঘটপত্তি সোনার মোহর, আর এই জরুরি খবরটা তুমি আগে দিতে পারোনি। আমার কি অত বুদ্ধি আছে? তুমি আমাকে ভালো করে শিখিয়ে পড়িয়ে দেবে তো? ঠিক আছে ঠিক আছে, এখন শোনো শোনো শোনো, এখন থেকে সব সময় দাদাবাবুর ঘরের দিকে নজর রাখবে, হারি পেতদের কথা শুনবে। একটা বেফাস কথা কানে এলেই না কেল্লা ফতে, তখন ওই মেয়েকে বুঝিয়ে দেবো কি খাবি রে সাই, তোর পন্তা ভাতটা টক তো। আস্তে 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 আস্তে, হ্যাঁ হারেমের খেয়ে কিরকম ধেই 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 করে নাচছে দেখো। ওই কি বলে? ঠিকই বলেছি, তোমার পেটে কি রাক্ষস পড়া আছে? হ্যাঁ, নিমেষের মধ্যে 1 কিলো মাংস হাওয়া করে দিলে। ওই 1 কিলো মাংস হজম করার জন্যই ধেই ধেই করে নাচছিলাম। কিন্তু রান্নাঘরে আর মাংস নেই সেটাও বলে দিলাম। কিন্তু তুমি আমাকে রাত দিন মাংস ভাত খাওয়াবে এমন কন্টাক্ট করে বাড়িতে নিয়ে এসেছো। মাংস ভাত দিয়েছি। কিন্তু তুমি কি করলে? মাংস ভাত দিয়েছি। তুমি কি করলে? দিয়েছি মাংস ভাত। আমাকে সারা রাতারাতি একেবারে প্রেগন্যান্ট বানিয়ে দিলে। হ্যাঁ দিয়েছি প্রেগন্যান্ট বানিয়ে। এই প্রেগন্যান্ট মানে চুলকুনির ভয়ে আমি তোমাকে কোনোদিনও ছুঁয়ে দেখলাম না পর্যন্ত। এই দূর থেকে প্রেগন্যান্ট করবো কি করে? ওরে আমার মাথা মোটা রে, এটা কি ইংরেজির মানেও বোঝে না। আরে প্রেগন্যান্ট মানে হলো গিয়ে স্থায়ী, মানে চিরকালের মতো। ওরে আমার মাথা সরু রে, প্রেগন্যান্ট মানে সেটা নয়, পার্মানেন্ট মানে হচ্ছে কি স্থায়ী। পার্মানেন্ট 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 মানে স্থায়ী। ও আচ্ছা, তাহলে প্রেগন্যান্ট মানে কি? প্রেগন্যান্ট মানে হচ্ছে কি থাক, এখন জানার দরকার নেই, যখন হবে হারে হারে বুঝতে পারবে। কিন্তু আমি বুঝতে পেরেছি। কোথায় গেল? এই যে, কিন্তু আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ঠিকে বউ থেকে একেবারে পার্মানেন্ট বউ করবে বলে আনন্দে একেবারে পাগল হয়ে উঠেছে। কোথাকার কোন হেমামালি নিয়ে এলে রে? আর তুমি আবার কোথাকার কোন ধর্মেন্দ্র হে গন্ধর কোথাকার?
তুমি খুব ভালো করেই জানতে যে ঘটের মধ্যে মোহর পড়ে আছে, আর আমি যদি ওটাকে একবার উল্টে দিই তোমার বাবা মা লক্ষ্মী বলে একেবারে সিংহাসনে তুলে রাখবেন। তাই তুমি আমাকে আগে থেকে সাবধান করে দাওনি? এই কাকে সাবধান করবো, কাকে সাবধান করবো? পাক্কা চোর একখানা। ও! এই কোনো কথা নয়, যেই মোহরের গন্ধ পেয়েছে সঙ্গে সঙ্গে ঘরটাকে উল্টে দিয়েছে। শালা কটা ঝেড়েছে কে জানে। এই শোন, এই শোনো, শোনো না, বলো না কটা মোহর ছেড়েছো একটু সার্চ করে দেখবো। ওই সার্চ করে নামে আমার গায়ে যদি হাত দিয়েছো তো চিৎকার করে আমি এখানে লোক জড়ো করবো। ভালো চাও তো ঘরের বাইরে যাও। এই ঘরে বাইরে যাও মানে? এটা তো আমার ঘর। তাহলে আমি কোথায় থাকবো? আমার মাথায় থাকবে। বিয়ের পর বর বউকে এক ঘরে থাকতে জানো না? ওলে আমার বাবালে, একটা দামড়ার সঙ্গে এক ঘরে থাকবো? হ্যাঁ তাই থাকতে হবে। শালা 50,000 টাকা গুনে নেওয়ার সময় মনে ছিল না? বেশ করেছি। দেখ কেমন লাগে, দে টাকা নে।